বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট সমস্যার মধ্যে দিয়ে রয়েছে। মোহাম্মদ ইউনূস খুব শিগগির চলে যাচ্ছেন, যদিও এর ঘোষণা অনেক আগেই তিনি করে দিয়েছিলেন। এক প্রকারভাবে আর্মির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনূসকে তাড়াতাড়ি সরকার ছেড়ে দেওয়ার জন্য এবং নতুন করে নির্বাচন প্রক্রিয়া শুরু করার জন্য। আপনারা জানেন যে মোহাম্মদ ইউনূস একজন আমেরিকান অ্যাসেট বলতে পারেন। তিনি 2026 সালে নির্বাচন করতে চান, কিন্তু এই বছর ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা, অথচ তিনি বলছেন না না আমি 2026 সাল পর্যন্ত থাকতে চাই। কারণ এখন যদি বাংলাদেশের পুরো পরিস্থিতি দেখেন, তাহলে রাজনৈতিক বিশৃঙ্খলা কিন্তু প্রচুর পরিমাণে শুরু হয়েছে। আমরা বর্তমানে বাংলাদেশের সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, কি পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, কোথায় ইস্যু চলছে, মোহাম্মদ ইউনূস যদি চলে যায় তাহলে ভারতের ওপর কি প্রভাব পড়বে, এই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, মোহাম্মদ ইউনূস এখন গুরুতর সমস্যায় পড়েছেন, এটা হওয়ারই ছিল। আপনারা জানেন যে ইউনূস নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে, বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি শান্তিতে নোবেল পেয়েছেন। তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এখন যদি দেখেন ইনি কিন্তু আমেরিকার একটা অ্যাসেট। আমেরিকা তাকে তৈরি করেছে, তার ফান্ডিংয়ের পেছনে জর্জ সোরসের নাম আসে। বাংলাদেশের যা কিছু ঘটছে সবই কিন্তু আমেরিকার করা। এটা করছে কে? সিআইএ। তিনি যেসব ব্যাংক বানিয়েছিলেন সেখানে আমেরিকানরা প্রচুর পরিমাণে টাকা পাঠাতো, আমেরিকানরা নিজের উদ্দেশ্য সিদ্ধি করতে চাইতো। আর এখন চীনের দিকে ঝুঁকছে ইউনূস, কারণ তার টাকার দরকার। এখন প্রশ্ন হলো যে ভারতের ওপর কি এর কোনো প্রভাব পড়বে? দেখুন, ভারতের ওপর বাংলাদেশের কোনো প্রভাব কিন্তু পড়বে না, কারণ বাংলাদেশে যে সরকারই আসুক না কেন তাকে ভারত বিরোধী হতে হবে, যতদিন না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাচ্ছে এবং বাংলাদেশের সরকার তৈরি করছে। কারণ আওয়ামী লীগ না গেলে ভারত বান্ধব যে সরকার, ভারত আর বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু ঠিক হবে না। এর পেছনে যদিও অনেক জিও পলিটিক্স আছে, তবে সাম্প্রতিক সময়ে ভারতের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বাংলাদেশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভারতও কঠিন অবস্থানে রয়েছে বাংলাদেশের সঙ্গে। আমাদের সংখ্যালঘু যারা রয়েছে, ভারতের যারা সংখ্যালঘু বাংলাদেশে আছে, তাদের উপর আক্রমণ চালাচ্ছে। আমি আগেও বলেছিলাম যে বাংলাদেশে আইএসআই কিন্তু পৌঁছে গেছে, হিন্দু সংখ্যালঘুদের ওপর তারা আক্রমণ করছে, মন্দিরকে ধ্বংস করা হচ্ছে। আইএসপিআর, যেটা পাকিস্তানের আইএসপিআর, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সীমান্তে আইএসআই যাচ্ছে, জমি দখল করছে, ওখানে কিন্তু হিন্দু নারীরাও কিন্তু নিরাপদ নয়, অপহরণ করা হচ্ছে তাদের। এই সব হচ্ছে বাংলাদেশে ঘটছে। পাশাপাশি অর্থনৈতিক পতনও বাংলাদেশে চলছে। বাংলাদেশের সঙ্গে ভারতের যে ট্রেড রিলেশন ছিল, যে বাণিজ্যিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কেরও পতন হয়েছে। আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত টেক্সটাইল, জুট, এভরিথিং ইম্পোর্ট করতাম, সেই ইম্পোর্টও আমরা বন্ধ করে দিয়েছি। তো বাংলাদেশের জন্য বর্তমানে দাঁড়িয়ে খুব কঠিন অবস্থা তৈরি হয়েছে বলতে পারেন। তবে তাহলে এখন মূল সমস্যা কি? মানে ইউনূস এত ক্ষুব্ধ কেন? কেন এত ইউনূসের মধ্যে এত ক্ষোভ রয়েছে? কারণ বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসছে, আর ইউনূস কোনোভাবেই চায় না যে নির্বাচন হোক, কারণ নির্বাচন হলে বাংলাদেশে নতুন করে সরকার তৈরি হবে আর ইউনূসের কুর্সি চলে যাবে। ইউনূসের সঙ্গে মিলে আছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম ছাত্র আন্দোলন যেটা হয়েছিল, সেই ছাত্র আন্দোলনের নেতা। ইউনূস আর নাহিদ ইসলাম মিলে একটা নতুন পার্টি তৈরি করেছে, তার নাম হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি। সেই পার্টি তৈরি করেছে এবং ইউনূস চাইছে সেই পার্টিকে সরকারে নিয়ে আসুক। তারা বলছেন যে বিপ্লব এনেছেন তারা 5ই আগস্ট, কিন্তু আমরা কি দেখছিলাম? সংখ্যালঘুরা মারা যাচ্ছিল, সব প্রোপাগান্ডা চলছিল। ওইসব বিপ্লব টিপ্লব না, ভাঁওতা ছিল। এই ছাত্র আন্দোলনের কারণে তারা বলেছিল যে সংস্কার আনবে, কিন্তু সংস্কার এত সহজে আর নিয়ে আসা সহজ নয়। ইউনূস একজন পাপেট হিসেবে বাংলাদেশে রাজত্ব করছিল। আপনারা জানেন যে জসিমউদ্দিন যিনি আনসারউল্লাহর প্রধান, তাকে কিন্তু বাংলাদেশ ছেড়ে দিয়েছিল ইউনূস আসার পরে। এবং এই ইউনূস আসার পরে জামাত উদ দাওয়া, বিএনপি এরা সক্রিয় হয়ে যায়।
আইএসআই ওখানে খুব সক্রিয় হয়ে রয়েছে, এবং বাংলাদেশের যারা জেনারেল, যারা রিটায়ার্ড করেছিল, তারা উল্টোপাল্টা বিবৃতি দিচ্ছে। রিফর্ম হওয়ার কথা তো ভুলে যান, উল্টে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি, সেই স্মৃতি কিন্তু মুছে দেওয়া হচ্ছে। বাংলাদেশ এক অন্ধকার যুগে প্রবেশ করছে। দেখুন, ইউনূস যেটা দাবি করেছেন যে তার 1 বছর পূরণ হয়েছে, যদিও 1 বছর পূরণ হয়নি, 1 বছর পূরণ হয়েছে। সেই 1 বছরের মধ্যে তিনি যে রিফর্ম নিয়ে আসার চেষ্টা করছিলেন, বিচার ব্যবস্থাতে যে রিফর্ম নিয়ে আসার চেষ্টা করছিলেন, ফরেন অ্যাফেয়ার্সে যে বিচার যে চেঞ্জেস নিয়ে আসার চেষ্টা করছিলেন, ইলেকশন কমিশনে যে চেঞ্জেস নিয়ে আসার চেষ্টা করছিলেন, তো সেই চেঞ্জেস কিন্তু তিনি সম্পূর্ণভাবে নিয়ে আসতে পারেন। তার অধিকারকে দমন করা হয়েছে, এবং তিনি প্রকাশ্যে এসে এই কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে তার গণতান্ত্রিক যে অধিকার, একজন দেশের প্রধান হয়ে, সেই অধিকার তিনি পাননি। তাই এখন নির্বাচন করা সম্ভব নয়। এই যে রিফর্ম, সেই রিফর্ম কমপ্লিট হলে তারপরে নির্বাচন করা যাবে। এটা কে বলছে? এটা ইউনূস বলছে। দেখুন, বাংলাদেশের বর্তমানে যদি রাজনৈতিক সংকট দেখেন বা পলিটিক্যাল ক্রাইসিস দেখেন, সেটা কিন্তু আরও বেড়ে গেছে। যারা বিরোধী দলগুলো, তারা বলছে যে ইউনূস যদি নির্বাচন করতে না পারে, তাহলে তা জানিয়ে দিক, তাহলে আমরাই সরকার তৈরি করে ফেলবো। কিন্তু ইউনূসের তরফ থেকে কোনো উত্তর কিন্তু ছিল না। এরপর লোকজন রাস্তায় নেমেছে, ঢাকাতে ক্রমশ বিক্ষোভ হচ্ছে। 22শে মে আপনারা জানেন, নাহিদ ইসলাম তিনি স্পষ্টভাবে বলেছেন যে রিফর্ম না হলে নির্বাচন হওয়া উচিত নয়। এই নাহিদ ইসলাম কিন্তু আপনারা জানেন যে ইউনূসের সঙ্গে মিলে আছে, এবং এই নাহিদ ইসলাম কিন্তু আমেরিকার সঙ্গেও সম্পর্ক তৈরি করে রেখেছে। এবং তিনি বলেন যে ইউনূস রিফর্ম করতে পারেননি। বিরোধীরা বলছে যদি আপনি যোগ্য না হন, তাহলে আপনি সুযোগ দিন আমাদের। যদিও সমগ্র বিষয় যদি ভালো করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে এই যে রাজনৈতিক সংকট, সেই সংকটের পেছনে কিন্তু দুটো বড় মাথা রয়েছে। একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে চীন, আর একটা হচ্ছে আমেরিকা। যদিও পাকিস্তান এখানে খুব ছোট্ট নগণ্য একটা ব্যক্তি, কারণ কি আমেরিকা আর চীন পাকিস্তানকে সেই সমস্ত জায়গাতে ইউজ করে, কিন্তু বড় মাথা হচ্ছে চীন আর আমেরিকা। বড় শক্তিগুলোই কিন্তু এসব করাচ্ছে। দেখুন, জনগণ কিন্তু ক্লান্ত হয়ে গেছে। ইউনূস দ্বিধায় পড়েছেন, রাস্তায় লোক নামছে নির্বাচন করানোর জন্য। ঠিক এরকম যখন সিচুয়েশন চলছিল, 22শে মে ফরেন সেক্রেটারি জামুদ্দিন পদত্যাগ করে, কারণ তিনি বলেন যে ইউনূস তার কথা শোনেনি। পরবর্তীকালে ফরেন সেক্রেটারি হতে যাচ্ছে আসাদ ইসলাম সিয়াম, যিনি আবার আমেরিকার অ্যাম্বাসাডারও ছিল। আমি আপনাদেরকে বলছিলাম এতক্ষণ ধরে যে এই সমস্ত কিছুর পেছনে সিআইএ আছে। সিআইএ প্রচুর পরিমাণে টাকা বাংলাদেশে খরচ করছে, এবং সিআইএ এই নাহিদ ইসলাম যে ছাত্র নেতা আছে, তাকে বলছে যে টাকা দিচ্ছি, প্রোটেস্ট করো, ইউনূসকে সরাও। কারণ নাহিদ ইসলাম কিন্তু আমেরিকার সঙ্গে একটা কানেকশন কিন্তু তৈরি করে রেখেছে। আর চীনও এর মধ্যে ইনভলভ হওয়ার চেষ্টা করছে, কারণ আপনারা জানেন যে বাংলাদেশ যদি আমেরিকার হাত থেকে চলে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ চীনের দিকে চলে যাবে। আর সাউথ এশিয়াতে ভারত আমেরিকার একটা অ্যালাই কান্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ একটা অ্যালাই কান্ট্রি ছিল। সেই অ্যালাই কান্ট্রিতে বাংলাদেশের নাম কিন্তু মুছে যাবে আমেরিকার থেকে, আর আমেরিকা এটা চায় না। তো ভারতেরও যদি দেখেন অ্যাক্ট ইস্ট পলিসি, সেটাও কিন্তু হুমকির মুখে রয়েছে। দেখুন, ভারতকে চীনের বিরুদ্ধে দাঁড় করাতে চায়। আমেরিকা চায় যে ভারত চীনের বিরুদ্ধে দাঁড়াক, কিন্তু ভারতকে চীনের মতো করে সাহায্য করতে চায় না। কারণ চীন যে পরিমাণ টাকা খরচা করে তার আশেপাশের কান্ট্রিগুলোর পেছনে, আমেরিকা সেটা করতে চায় না। কারণ তারা জানে ভারতের অলরেডি ক্ষমতা অনেক বেশি আছে। এখন যদি চীনের মতো করে প্রচুর পরিমাণে টাকা আমরা ভারতে খরচা করি, তাহলে ভারত ভবিষ্যতে একটা সুপার পাওয়ার কান্ট্রি হিসেবে উঠে আসবে। কারণ ভারতের পপুলেশন বেশি, ভারতের ইকোনমি অনেক স্ট্রং। তো তাই জন্য আমেরিকা কখনো চায় না যে ভারতের ওপরে প্রচুর পরিমাণে টাকা খরচা করা হোক। আর এইদিকে ইউনূস যদি দেখেন, ইউনূস কিন্তু চীনের দিকে ঝুঁকে পড়েছে। 2021 সালে শেখ হাসিনা যেটা আমেরিকাকে ওখানকার এয়ারবেস তৈরি করার ক্ষেত্রে বাধা দিয়েছিল, এবং বলেছিল যে আমেরিকাকে এই ধরনের এয়ারবেস তৈরি করতে দেওয়া হবে না, কিন্তু ইউনূস সেটা করে দিয়েছেন। আমেরিকা এখন কি করছে? ইউনূসকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কেন? আমেরিকা চাইছে যে নাহিদ ইসলামদের দিয়ে ইউনূসকে সরিয়ে দেওয়া হোক। কেন না? কারণ ইউনূস চীনের দিকে যাচ্ছে, চীনের কাছ থেকে হিউজ টাকা নেওয়ার চেষ্টা করছে। আর যদি পরবর্তীকালে চীনের দিকে যায়, তাহলে চীন পরবর্তীকালে বাংলাদেশের উপরে হাবি হয়ে যাবে। দেখুন, সিআইএ যারা রয়েছে তারা কিন্তু খুবই হিংস্র হয়, তারা খুব ঘুষ, চাপ, প্রতারণা সব কিছুই করে। জসিমউদ্দিন
আপনারা জানেন জসিমউদ্দিন বলেছিল যে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। শেখ হাসিনা একসময় বলেছিল যে না, রোহিঙ্গাদের জন্য আমরা একটা হিউম্যানিটি করিডোর তৈরি করব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউনিসেরই ন্যাশনাল অ্যাডভাইজার, যার নাম হচ্ছে খলিলুর রহমান, তিনি বলেছেন যে আমরা জাতিসংঘের যত প্রজেক্ট আছে সেই প্রজেক্টকে সম্মান করি, কিন্তু আমরা রোহিঙ্গাদের এখনই নিতে পারবো না, কারণ আমাদের কাছে সেই পরিস্থিতি নেই। এবার যদি থার্ড এলিমেন্টে আসি, মানে তৃতীয় প্রবলেমটাতে আসি, সেটা হলো সেনাবাহিনী। দেখুন, সেনাবাহিনী এই মুহূর্তে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি ইউজ করছে। তারা জানে এটা জনগণের বিপ্লব ছিল, যার কারণে মোহাম্মদ ইউনূস এসছে। এখন জনগণের মাধ্যমেই কিন্তু একটা স্থায়ী সরকার তৈরি করতে হবে। তার জন্য কি করতে হবে? নির্বাচন করতে হবে। ওয়াকারুজ্জামান আর্মি চিফ, তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, নইলে কিন্তু আমরা মিলিটারি কুপ করতে পারবো, অর্থাৎ যে ইউনূসকে আছে তাকে সরিয়ে দিতে হবে। দেখুন, ভারত এক সময় বাঁচিয়েছিলেন কাকে? ওয়াকারুজ্জামানকে। কারণ ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে পালাতে সাহায্য করেছিল। ভারতে হেলিকপ্টার পাঠিয়ে শেখ হাসিনাকে ভারতে নিয়ে এসেছিল, তাই ভারতের সঙ্গে ওয়াকারুজ্জামানের সম্পর্কও ভালো। কিন্তু চীনকে ওয়াকারুজ্জামান পছন্দ করে না। ভারত বুঝে গেছে যে যতদিন না আওয়ামী লীগ না যায় বাংলাদেশে, ততদিন পর্যন্ত ভারতকে বাংলাদেশে কভার্ড অপারেশন করতে হবে, চালাতে হবে। কারণ আওয়ামী লীগ গেলে কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্ক স্ট্রং হয়ে যাবে। বাংলাদেশে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমান্ত আছে, তাই যদি বাংলাদেশে কোনো কিছু ইস্যু হয়, কোনো এমার্জেন্সি স্টার্ট হয়, কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু ভারতকেও সেটা সইতে হবে। তাই বাংলাদেশ যদি বিপদে পড়ে, তাহলে কিন্তু ভারতের ওপরে প্রেশার বাড়বে। দেখুন, বাংলাদেশের বর্তমানে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, তাই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক করতে হবে। এখন সেই ঠিক করতে গেলে দরকার আওয়ামী লীগকে। আওয়ামী লীগ, শেখ হাসিনা যদি গিয়ে ওখানে সরকার তৈরি করে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে। আমরা যেভাবে এক্সপোর্ট করছিলাম বাংলাদেশের সমস্ত প্রোডাক্ট, এক্সপোর্ট বাড়বে, আমাদের অর্থনৈতিক যে বাণিজ্য সেটাও বাড়বে, এবং শেখ হাসিনা এলে আবার নতুন করে একটা স্টেবল গভর্নমেন্ট হবে, যেটা ভারত কিন্তু চায়। এখন পরবর্তী 2-3 মাসে কি হয় সেটা দেখার বিষয় আছে, কারণ আমরা জানি আওয়ামী লীগের যে হেড শেখ হাসিনা এবং তার ছেলের সঙ্গে ভারতের কথোপকথন চলছে, আর উল্টো দিকে ওয়াকারুজ্জামানের সঙ্গেও ভারতের একটা সম্পর্ক ভালো হচ্ছে। এখন পরবর্তী 2-3 মাসে অনেক কিছু বদল আসবে, অনেক কিছু পরিবর্তন আসবে বাংলাদেশে। সেই বাংলাদেশের সেই পরিবর্তন পরবর্তীকালে নতুন বাংলাদেশ তৈরি করতে সাহায্য করবে। এখন দেখার বিষয় কি হচ্ছে, নতুন কি ডেভেলপমেন্ট হচ্ছে। যা কিছু হবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ভিডিওর মাধ্যমে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই বাই।